আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে জেলা ব্র্যান্ডিং ক্লাস নম্বর 6, অর্থাৎ ষষ্ঠ ক্লাস আজকে আমরা করব। 5টা ক্লাস আমরা জেলা ব্র্যান্ডিংয়ের উপরে করে ফেলেছি। যারা যারা মিস করেছেন প্রথম ক্লাসটা দেখে নেবেন। জেলা ব্র্যান্ডিং নামেই কিন্তু ফোল্ডার আছে, মানে আমাদের প্লেলিস্ট আছে ইউটিউবে বিসিএস ভাইবা প্রিপারেশন নামে। তো সেখানে জেলা ব্র্যান্ডিং পাবেন, সিরিয়ালি সব ক্লাস আছে। তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা জেলা হচ্ছে কভার করছি। বিসিএস ভাইবা উপলক্ষে আমরা ক্লাসটা যদিও শুরু করেছিলাম, কিন্তু প্রিলি, রিটেন, ভাইবা 3টা ক্ষেত্রেই কিন্তু এই জেলা ব্র্যান্ডিংটা চলে আসতে পারে। সো ঠিক আছে, আজকে আমাদের জেলাগুলো হচ্ছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, গোপালগঞ্জ এবং নরসিংদী। সো চলুন আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। লেটস স্টার্ট। চলুন আমরা প্রথম জেলাটা দেখে নিই। প্রথম জেলাটা হচ্ছে ময়মনসিংহ, আমাদের সবার প্রিয় ময়মনসিংহ। ময়মনসিংহ স্লোগান হচ্ছে শিল্প সংস্কৃতির নগরী ময়মনসিংহ। তাহলে শিল্প সংস্কৃতির নগরী ময়মনসিংহ। এখন আমরা দেখব পটভূমি। ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা। 1969 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমাকে পৃথক করে একটি জেলা করা হয় এবং 1978 সালে জামালপুর মহকুমাকে দেশের 20তম জেলা হিসেবে ঘোষণা করা হয়। তাছাড়াও শেরপুরকে জামালপুর জেলার অন্তর্গত মহকুমায় উন্নীত করা হয়। 1984 সালে আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন মহকুমা যথা কিশোরগঞ্জ ও নেত্রকোনাকে পৃথক পৃথক জেলায় উন্নীত করা হয়। 1 মে 1787 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা গঠিত হয়, যার প্রথম কালেক্টর ছিলেন মিস্টার এফ লি গ্রোস। 1791 সালে সেপ্টেম্বর মাসে সেহেরা মৌজায় নাসিরাবাদ নাম দিয়ে জেলা শহরের পত্তন হয়। শহর স্থাপিত হওয়ার পর 8 এপ্রিল 1869 খ্রিস্টাব্দে পৌরসভা গঠিত হয় নাসিরাবাদ মিউনিসিপ্যালিটি। বঙ্গদেশে এটি প্রথম এবং উপমহাদেশে এটি ছিল দ্বিতীয় পৌরসভা। এখানে দেখেন ম্যাপে কোথায় হচ্ছে ময়মনসিংহ, ঠিক আছে, এটা দেখে যাবেন ভালো করে। মিস্টার আর পর্চা ছিলেন পৌরসভার প্রথম অফিসিয়াল চেয়ারম্যান। প্রথম নন অফিসিয়াল চেয়ারম্যান ছিলেন চন্দ্রকান্ত ঘোষ। কালেক্টরেট ভবন ছিল ময়মনসিংহ শহরের কেন্দ্রবিন্দু। 1787 খ্রিস্টাব্দে সরকারি ডাক ব্যবস্থার প্রচলন করা হয়। 1887 খ্রিস্টাব্দে জেলা বোর্ড গঠন করা হয়। প্রথম সরকারি চিকিৎসা কেন্দ্র চালু করা হয় 1791 খ্রিস্টাব্দে। ময়মনসিংহ শহর থেকে প্রথম মুদ্রিত পুস্তক প্রকাশিত হয় 1815 খ্রিস্টাব্দে। 1846 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় প্রথম ইংরেজি স্কুল। ময়মনসিংহ জেলা স্কুল প্রতিষ্ঠা করা হয় 1853 খ্রিস্টাব্দে। জেলার প্রথম আদমশুমারি পরিচালিত হয় 1883 খ্রিস্টাব্দে। টেলিগ্রাফ অফিস স্থাপন 1886 খ্রিস্টাব্দে। ঢাকায় ময়মনসিংহ রেলপথ চালু 1889 খ্রিস্টাব্দে এবং ময়মনসিংহ জগন্নাথ রেলপথ চালু হয় 1865 সনে। 1905 সালে নাসিরাবাদ নাম বদলে ময়মনসিংহ পৌরসভার নামকরণ করা হয় এবং 1910 সালে পৌরসভার একতলা পাকা ভবন নির্মাণ হয়, যেটি এখনও ব্যবহৃত হচ্ছে। এখানে ময়মনসিংহ জেলা স্কুলের ছবি দেওয়া আছে। নামকরণ, এখন আমরা ময়মনসিংহ কীভাবে নামকরণ করা হলো সেটা এখন একটু দেখে নিব। পুরনো এই জেলার আগে এই এলাকার নাম ছিল নসরত শাহী। পরবর্তীতে এর নাম হয় নাসিরাবাদ। মোগল আমলে মোমেন শাহ নামে একজন সাধক ছিলেন, তার নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেন শাহী। 16শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন। সেই থেকেই নসরত শাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। 20 টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে। এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে। এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়।
পরে আরও কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয়। সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে। তবে কোনো কোনো ইতিহাসবিদদের মতে মুঘল সেনাপতি মনমোহন সিংহ ঈসা খাঁকে দমন করতে যাওয়ার পথে এখানে বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন, এজন্য এখানকার নাম হয়ে যায় ময়মনসিংহ। তাহলে নামকরণের ইতিহাস কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়। তো এগুলো গল্প আকারে পড়বেন এবং যদি ধরে যেন বলতে পারেন। হ্যাঁ, এখন আমরা দেখব ময়মনসিংহের সাধারণ তথ্য। জেলা প্রতিষ্ঠা হয় 1 মে 1787। বিভাগ ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের 8ম বিভাগীয় শহর ও 12তম সিটি কর্পোরেশন। সীমানা ময়মনসিংহ জেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোনা জেলা ও কিশোরগঞ্জ জেলা, পশ্চিমে শেরপুর জেলা, জামালপুর জেলা ও টাঙ্গাইল জেলা। তাহলে ম্যাপটা দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যে উত্তরে মেঘালয়, পূর্বে হচ্ছে নেত্রকোনা, তারপরে হচ্ছে কিশোরগঞ্জ আছে দক্ষিণে, তারপরে পশ্চিমে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর। তো এগুলো ম্যাপটা দেখলে খুবই ইজি মনে রাখা। আচ্ছা, আয়তন কত? 58,99,052। ঠিক আছে, এখানে 2022-এর আদমশুমারি। জনঘনত্ব হচ্ছে 1400 পার বর্গ কিলোমিটার। সাক্ষরতা 70.74%। আচ্ছা, আরও কিছু তথ্য আমরা যদি দেখি। প্রশাসনিক কাঠামো ময়মনসিংহ জেলা 33 ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন, 13টি উপজেলা, 14টি থানা, 10টি পৌরসভা, 147টি ইউনিয়ন, 2101টি মৌজা এবং 2709টি গ্রাম ও 11টি সংসদীয় আসন নিয়ে গঠিত। 13টি উপজেলাগুলো হলো ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, গৌরীপুর, তারাকান্দা, ত্রিশাল, ধোবাউড়া, নান্দাইল, ফুলপুর, ফুলবাড়িয়া, ভালুকা, মুক্তাগাছা, হালুয়াঘাট। সংসদীয় আসন 11টি। তাহলে অনেকগুলো সংসদীয় আসন, 11টি। এখানে নদ নদী আমরা একটু দেখি। নদ নদীর সমূহ হচ্ছে ময়মনসিংহ জেলায় অনেকগুলো নদী আছে। সেগুলো হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ, কাঁচামাটিয়া নদী, মঘা, সোয়াইন, বানাড়, বাইলান, দইনা, পাগাড়িয়া, সুতিয়া, কাউরাইদ, সুরিয়া, মগরা, বাথাইল, নরসুন্দা, নিতাই, কংস, খাড়িয়া, দেয়ার, ভোগাই, বান্দোসা, মালিজি, ধলাই, কাকুরিয়া, দেওর, বাজান, নাগেশ্বরী, আখিলা, মিয়াবুয়া, কাতামদারি, শিরখালি, খিরু, বাজুয়া, লালতি, চোরখাই, বারেরা, হিংরাজানি, আয়মন, দেওড়া, থাডকুড়া, মেদুয়ারি, জলগভা, মাহারি ও নদী। তাহলে এখানে এতগুলো তো মনে থাকবে না, যতগুলো মনে রাখতে পারেন আর কি, যেন বলতে পারেন, ধরলে বলতে পারেন। মুক্তিযুদ্ধে ময়মনসিংহ। কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত হয় সেক্টর 11। 1971 সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান। নভেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু তাহের ও তারপর ফ্লাইট লেফটেন্যান্ট, পরে উইং কমান্ডার এম হামিদুল্লাহ খান। 1971 সালের 10 ডিসেম্বর ময়মনসিংহ পাকিস্তানি হানাদার বাহিনীর দখল মুক্ত হয়। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি ময়মনসিংহ, যে ভারতীয় মিত্র বাহিনীর প্রধান সান সিং বাবাজি ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রধান অধ্যক্ষ মতিউর রহমান এমপির নেতৃত্বে 1971 সালের 10 ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবসে স্থানীয় সার্কিট হাউস মাঠে বাংলাদেশের পতাকা উত্তোলন ও বিজয় র্যালি বের করা হয়। ছবিটা দেখে নেবেন। ময়মনসিংহর এখন আমরা দেখব বিশিষ্ট ব্যক্তি বর্গ কারা কারা। আব্দুল জব্বার, ভাষা শহীদ। জয়নুল আবেদিন, বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। কানাহরি দত্ত, মনসামঙ্গল কাব্যের আদি কবি। নাদেরুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। হেমেন্দ্র মোহন বসু, প্রখ্যাত বাঙালি ব্যবসায়ী। হেমেন্দ্র কিশোর আচার্য চৌধুরী, অগ্নিযুগের বিপ্লবী। ক্ষীরদা সুন্দরী চৌধুরী, ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা। মুজিবুর রহমান খান ফুলপুরি, সাংবাদিক ও রাজনৈতিক কর্মী।
মৌলভী মোহাম্মদ আব্দুল জব্বার পাহলোয়ান অবিভক্ত বাংলার আইনসভার সদস্য। শ্রী নরেন্দ্র চন্দ্র ধর পণ্ডিত সন্ন্যাসী। আবুল কালাম শামসুদ্দিন সাংবাদিক, রাজনীতিবিদ ও ভাষাবিদ। আবুল মনসুর আহমেদ সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক। জ্যোতির্ময় গুহ ঠাকুরতা শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। হেলেনা খান শিশু সাহিত্যিক, গল্পকার, অনুবাদক ও ঔপন্যাসিক। সুখময় চক্রবর্তী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ। আশিস কুমার লোহ নাট্যকার, লেখক, অভিনেতা। এখানে ছবি দেখতে পাচ্ছি আমরা আব্দুল জব্বার, জয়নুল আবেদিন, নাদেরুজ্জামান খান, হেমেন্দ্র মোহন বসু, আবুল কালাম শামসুদ্দিন, আবুল মনসুর আহমেদ, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, হেলেনা খান, সুখময় চক্রবর্তী। ছবি দেখে দেখে শিখবেন, তাহলে ভুলবেন না। ময়মনসিংহের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা যদি দেখি, আশরাফ আলী খান বীর প্রতীক, আশুতোষ ভট্টাচার্য বাংলা সাহিত্য ও লোকসংস্কৃতি গবেষক, আসকার ইবনে শাইখ গল্প লেখক, গীতিকার, ভাষা সৈনিক, শিক্ষাবিদ। কৃষ্ণ কুমার মিত্র স্বদেশী আন্দোলন ও ব্রাহ্ম সমাজের একজন নেতা। বিলায়েত খাঁ বিখ্যাত বাঙালি সেতারবাদক। প্রমোদ মানকিন খ্রিস্টান ও গারো সম্প্রদায়ের মধ্যে প্রথম সংসদ সদস্য। রওশন এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। মতিউর রহমান রাজনীতিবিদ ও ধর্ম মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী। মাহফুজ আনাম দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক। আরিফিন শুভ অভিনেতা। নাজমুস সাকিব দুবাইতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত হাফেজ। মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেটার। মসিহ উদ্দিন শাকের চলচ্চিত্র পরিচালক। শিরিন সুলতানা ইন্দো বাংলাদেশ রেসলিং চ্যাম্পিয়নশিপে তিনি স্বর্ণপদক প্রাপ্ত। সানজিদা আক্তার মহিলা ফুটবলার। শিউলি আজিম মহিলা ফুটবলার। এখানে ছবি দেখতে পাচ্ছি আশুতোষ ভট্টাচার্য, আসকার ইবনে শাইখ, প্রমোদ মানকিন, কৃষ্ণ কুমার মিত্র, রওশন এরশাদ, মাহফুজ আনাম দ্য ডেইলি স্টারের যে সম্পাদক, আরিফিন শুভ আমরা সবাই চিনি অভিনেতা, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুস সাকিব, মসিহ উদ্দিন শাকের, শিরিন সুলতানা, সানজিদা আক্তার। ছবি দেখে দেখে শিখবেন। ময়মনসিংহের উল্লেখযোগ্য স্থান এখন আমরা দেখব। ব্রহ্মপুত্র নদ, রাম গোপালপুর জমিদার বাড়ি, বিপিন পার্ক, মুক্তাগাছা জমিদার বাড়ি, শশী লজ, জোড়া মন্দির, আঠারবাড়ি জমিদার বাড়ি, বোটানিক্যাল গার্ডেন ময়মনসিংহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়না দ্বীপ, আলেকজান্ডার ক্যাসেল, শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক, সন্তোষপুর রাবার বাগান। মুক্তাগাছা জমিদার বাড়ির ছবি দেখতে পাচ্ছি, শশী লজ, রামগোপালপুর জমিদার বাড়ির ছবি, বিপিন পার্ক, আঠারবাড়ি জমিদার বাড়ি, জোড়া মন্দির, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, আলেকজান্ডার ক্যাসেল, সন্তোষপুর রাবার বাগানের ছবি দেখতে পাচ্ছি। যারা যারা যাননি এসব জায়গায়, যাদের দেশের বাসা ময়মনসিংহ, তারা এইসব জায়গায় ঘুরে আসবেন। এখন আমরা দেখব হাওড় বাউড় মাছে ভরা কিশোরগঞ্জের পনির সেরা। কিশোরগঞ্জ এখন আমরা দেখব, যাদের বাসা কিশোরগঞ্জ তারা এখন মনোযোগ দিবেন। স্লোগান, কিশোরগঞ্জের স্লোগানটা কি? হাওড় বাউড় মাছে ভরা কিশোরগঞ্জের পনির সেরা। তাহলে মিলে গেল ছড়া, ঠিক আছে? হাওড় বাউড় মাছে ভরা কিশোরগঞ্জের পনির সেরা। পনির মানে কি? ডিজার্ট। তার মানে আমরা ডিজার্ট দেখতে পাবো যে কিশোরগঞ্জে ডিজার্ট ভালো, তার মানে সেরা। আচ্ছা, এখন পটভূমি ও নামকরণটা আমরা এখন একটু দেখি। কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের সর্বাধিক উত্তর পূর্বে অবস্থিত একটি জেলা। উপজেলার সংখ্যানুসারে কিশোরগঞ্জ বাংলাদেশের এ শ্রেণীভুক্ত জেলার অন্তর্গত। কিশোরগঞ্জ জেলার পরিচিতি বাক্য হলো উজান ভাটির মিলিত ধারা নদীর হাওড় মাছে ভরা। তাহলে এটা পরিচিতি বাক্য। কিশোরগঞ্জের পরিচিতি বাক্য হলো উজান ভাটির মিলিত ধারা নদী হাওড় মাছে ভরা। এটি ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা। হাওড় অঞ্চলের জন্য এই জেলা বিখ্যাত।
ষষ্ঠ শতকে ৩২ এর বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদের তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। এই গঞ্জ থেকেই কালক্রমে নন্দকিশোরের গঞ্জ বা কিশোরগঞ্জের উৎপত্তি হয়। আরেক মতে এই অঞ্চল বিখ্যাত ছিল বলে কিশোয়ার থেকে কিশোরগঞ্জ নামের উৎপত্তি হয়েছে। তাহলে কিশোয়ার থেকে কিশোরগঞ্জ নামের উৎপত্তি হয়েছে। আচ্ছা, এখানে ম্যাপ তো আমরা দেখলাম না, এই যে ম্যাপ কিশোরগঞ্জ হচ্ছে, হ্যাঁ কিশোরগঞ্জ ম্যাপ এখানে অবস্থিত, দেখে নেবেন। পটভূমি ও নামকরণ, তাহলে কিশোরগঞ্জের নামকরণটা আমরা আরেকটু দেখি। একাদশ ও দ্বাদশ শতকে পাল, বর্মন ও সেন শাসকরা এ অঞ্চলে রাজত্ব করে। তাদের পর ছোট ছোট স্বাধীন গোত্র কোচ, হাজং, গারো এবং রাজবংশীরা এখানে বসবাস করে। 1491 সালে ময়মনসিংহের অধিকাংশ অঞ্চল ফিরোজ শাহ এর অধীনে থাকলেও কিশোরগঞ্জ সেই মুসলিম শাসনের বাইরে রয়ে যায়। পরবর্তীতে মুঘল সম্রাট আকবরের সময়কালে বেশিরভাগ অঞ্চল মুঘল সাম্রাজ্যের অধীনে থাকলেও জঙ্গলবাড়ি ও 11 সুন্দর কোচ ও অহোম শাসকদের অধীনে রয়ে যায়। 1869 সালে কিশোরগঞ্জ পৌরসভা গঠিত হয়, যার ফলে কিশোরগঞ্জ শহর পৌর শহরে পরিণত হয়। এখানে কিশোরগঞ্জের পৌরসভার ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থনীতি ও জেলা ব্র্যান্ডিং এর নামকরণ, তাহলে কিশোরগঞ্জের অর্থনীতি ও জেলা ব্র্যান্ডিং এর নামকরণটা আমরা এখন দেখব। কিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওড়ের উপর নির্ভরশীল। যেমন হাওড়ে প্রচুর মাছ পাওয়া যায়, যা দেশের মাছের চাহিদার অধিকাংশই পূরণ করে। তাছাড়া কিশোরগঞ্জে পাট, ধান এবং অন্যান্য অনেক সবজি উৎপাদিত হয়ে থাকে, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এখানে প্রচুর মৎস্য এবং পোলট্রি খামার রয়েছে। বেশ কিছু ছোট বড় কলকারখানা রয়েছে। এছাড়াও ভৈরবের জুতা শিল্প দেশের অন্যতম বৃহৎ শিল্প খাত। অষ্টগ্রামের উৎপাদিত পনির মুঘল রাজাদের কাছে খুবই সমাদৃত ছিল। পনির কিশোরগঞ্জ জেলার ব্র্যান্ডিং পণ্য। দেশে বিদেশে সুখ্যাতি অর্জন করা অষ্টগ্রামের পনির এখন হয়ে উঠেছে গোটা কিশোরগঞ্জের ঐতিহ্যের অন্যতম স্মারক। এখানে কিশোরগঞ্জের জেলা ব্র্যান্ডিং এর যে লোগো, এই যে লোগো দেখেন, কিশোরগঞ্জের পনির সেরা। এখানে হাওড় বাওড় মাছে ভরা, কিশোরগঞ্জের পনির সেরা। তাহলে কিশোরগঞ্জের ব্র্যান্ডিং এর পণ্যটাই হচ্ছে পনির। তাহলে কিশোরগঞ্জের সাধারণ তথ্য এখন আমরা একটু দেখে নিই। জেলা প্রতিষ্ঠা 1984 সালে, পৌরসভা গঠিত 1869 সালে, বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ, সীমানা উত্তরে নেত্রকোনা জেলা ও ময়মনসিংহ জেলা, দক্ষিণে নরসিংদী জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা। এখানে আমরা ম্যাপে দেখতে পারলে ক্লিয়ার হয়ে যাবে। উত্তরে হচ্ছে নেত্রকোনা, তারপরে হচ্ছে সুনামগঞ্জ, পূর্বে হচ্ছে হবিগঞ্জ, দক্ষিণে হচ্ছে নরসিংদী, আর পশ্চিমে হচ্ছে ময়মনসিংহ জেলা। সো আমরা দেখে নিলাম, ম্যাপটা দেখলে কিন্তু খুবই ক্লিয়ার আর কি হয়ে যায়। আয়তন হচ্ছে 2690 বর্গ কিলোমিটার অথবা 1038 বর্গ মাইল। জনসংখ্যা হচ্ছে 32,67,626 জন। 2002 এর আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা হচ্ছে 32,67,626 জন। জনঘনত্ব হচ্ছে 1205 জন পার বর্গ কিলোমিটারে। সাক্ষরতা হচ্ছে 68%। আচ্ছা, কিশোরগঞ্জের আরও সাধারণ তথ্য হচ্ছে প্রশাসনিক কাঠামো। কিশোরগঞ্জ জেলায় 13টি উপজেলা, 8টি পৌরসভা এবং 108টি ইউনিয়ন রয়েছে। 13টি উপজেলাগুলো হলো অষ্টগ্রাম উপজেলা, ইটনা উপজেলা, কটিয়াদি উপজেলা, করিমগঞ্জ উপজেলা, কিশোরগঞ্জ সদর উপজেলা, কুলিয়ারচর উপজেলা, তাড়াইল উপজেলা, নিকলি উপজেলা, পাকুন্দিয়া উপজেলা, বাজিতপুর উপজেলা, ভৈরব উপজেলা, মিঠামইন উপজেলা, হোসেনপুর উপজেলা। সংসদীয় আসন হচ্ছে 6টি। নদ নদী হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা, কালনী, ধনু, নরসুন্দা, ঘোড়া উত্রা। মুক্তিযুদ্ধে কিশোরগঞ্জ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কিশোরগঞ্জ 3 নং সেক্টরের আওতাধীন
ছিল। এই উপজেলায় একাধিক সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। তন্মধ্যে 1971 সালের 26শে নভেম্বর মুক্তিবাহিনীর গ্রুপ কমান্ডার খায়রুল জাহান ও মোহাম্মদ সেলিম প্যারাভাঙ্গা নামক স্থানে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে লিপ্ত হন এবং দুজনেই শহীদ হন। তাদের দুজনকে মরণোত্তর বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। বাংলাদেশ 16ই ডিসেম্বর স্বাধীন হলেও কিশোরগঞ্জ শহরের মানুষরা সেদিনও ছিল মৃত্যু ভয়ে আতঙ্কিত। তখনও পর্যন্ত কিশোরগঞ্জ শহর ছিল রাজাকার, আল বদর ও আল শামস বাহিনীর দখলে। পরদিন 17ই ডিসেম্বর কিশোরগঞ্জ শত্রুমুক্ত হয়। এখানে ছবি হচ্ছে দেখেন খায়রুল জাহান ও মোহাম্মদ সেলিমের ছবি। আচ্ছা, কিশোরগঞ্জের তাহলে বিশিষ্ট ব্যক্তিবর্গ এখন আমরা একটু দেখি। সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি। জিল্লুর রহমান সাবেক রাষ্ট্রপতি। সৈয়দ আশরাফুল ইসলাম রাজনীতিবিদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী। ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্র অভিনেতা। আনন্দমোহন বসু রাজনীতিবিদ এবং সমাজসেবক। নীরদ চন্দ্র চৌধুরী মননশীল লেখক ও বিশিষ্ট চিন্তাবিদ। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শিশু সাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক। আব্দুল মোনেম খান রাজনীতিবিদ ও পূর্ব পাকিস্তানের গভর্নর। নিতিন বসু বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। মির্জা আব্বাস বাংলাদেশি রাজনীতিবিদ ও ব্যবসায়ী। সাফায়েত জামিল বীর বিক্রম। AFM আব্দুল আলিম চৌধুরী চিকিৎসক ও বুদ্ধিজীবী। আইনুন নিশাত অধ্যাপক, পানি সম্পদ ও জলবায়ু বিশেষজ্ঞ। এখন আমরা ছবি দেখি। সৈয়দ নজরুল ইসলাম, আনন্দমোহন বসু, জিল্লুর রহমান, আব্দুল হামিদ, নিতিন বসু, আব্দুল মোনেম খানের ছবি। ছবি দেখে দেখে শিখবেন, তাহলে আর ভুলবেন না। আচ্ছা, কিশোরগঞ্জের আরও কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ হচ্ছেন ত্রৈলোক্যনাথ চক্রবর্তী অগ্নিযুগের বিপ্লবী। দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষক। মহিউদ্দিন খান সাহিত্যিক, ইসলামী চিন্তাবিদ। নিহার রঞ্জন রায় ইতিহাসবিদ, গবেষক, পণ্ডিত। আবুল ফতেহ রাজনীতিবিদ ও সুফি। আবুল কাশেম ফজলুল হক লেখক, গবেষক। হারুনুর রশিদ গোয়েন্দা শাখার ডিবি প্রধান। ওসমান ফারুক রাজনীতিবিদ ও প্রাক্তন শিক্ষামন্ত্রী। AKM রফিকুল হক বীর প্রতীক। মোহাম্মদ সেলিম বীর প্রতীক। মুজিবুল হক চুন্নু রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। মোজাম্মেল হোসেন বিচারপতি। ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্র অভিনেতা। শামীম আরা নিপা নৃত্যশিল্পী। রিজিয়া পারভিন সঙ্গীত শিল্পী। এখানে ছবি দেখতে পাচ্ছি নিহার রঞ্জন রায়, ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, আবুল ফতেহ, মোহাম্মদ মোজাম্মেল হোসেন, হারুনুর রশিদ, ইলিয়াস কাঞ্চন আমাদের সবার পরিচিত, মহিউদ্দিন খানের ছবি, মুজিবুল হক চুন্নু এর ছবি। ছবি দেখে দেখে শিখবেন, তাহলে আর ভুলবেন না। উল্লেখযোগ্য স্থান, তাহলে কিশোরগঞ্জে উল্লেখযোগ্য স্থান কি কি আছে? এক হচ্ছে দিল্লির আখড়া, নরসুন্দা লেক সিটি, পাগলা মসজিদ, কুতুব শাহ মসজিদ, শেখ মাহমুদ শাহ মসজিদ, ইটনা শাহী মসজিদ, শোলাকিয়া ঈদগাহ ময়দান, সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি, জঙ্গলবাড়ি দুর্গ, 11 সিন্দুর দুর্গ, কবি চন্দ্রাবতী মন্দির, গাঙ্গাটিয়া জমিদার বাড়ি, বালিখলা, ইটনা হাওর, নিকলি হাওর, মিঠামইন হাওর, অষ্টগ্রাম হাওর। এখন ছবি দেখি আমরা। শেখ মাহমুদ শাহ মসজিদের ছবি, দিল্লির আখড়া, নরসুন্দা লেক সিটি, বালিখলা, ইটনা শাহী মসজিদের ছবি, জঙ্গলবাড়ি দুর্গ, নিকলি হাওর, কুতুব শাহ মসজিদ, গাঙ্গাটিয়া জমিদার বাড়ি এর ছবি দেখতে পাচ্ছি। যারা যারা দেশের বাসা কিশোরগঞ্জ, তারা এইসব জায়গায় ঘুরে আসবেন, ঘুরে তাহলে ভাই ভাতে বলতে পারবেন। এখন আমরা দেখব নোয়াখালী। যাদের বাসা নোয়াখালী তারা এখন মনোযোগ দিবেন। নোয়াখালীর জেলা ব্র্যান্ডিংটা আমরা এখন দেখব। নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী। তাহলে স্লোগানটা হচ্ছে নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী। খুবই সুন্দর কিন্তু
একটা স্লোগান, নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী। এখন আমরা দেখব পটভূমিটা কি। নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে নোয়াখালী বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজের নামে কোনো শহর নেই। তাহলে নোয়াখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র জেলা যার নিজের নামে কোনো শহর নেই। 1821 সাল পর্যন্ত ভুলুয়া বর্তমান নোয়াখালী ত্রিপুরা জেলার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে 1821 সালে ভুলুয়া নামে স্বতন্ত্র জেলা প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলকে ত্রিপুরা জেলা হতে আলাদা করা হয়। 1868 সালে ভুলুয়া জেলাকে নোয়াখালী জেলা নামকরণ করা হয়। নোয়াখালীর ইতিহাসের অন্যতম ঘটনা 1830 সালে নোয়াখালীর জনগণের ওয়াহাবি আন্দোলন এবং 1920 সালের খিলাফত আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ। 1946 সালে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়। এরই ধারাবাহিকতায় নোয়াখালীর হিন্দু সম্প্রদায়ের উপর সংখ্যাগুরু সম্প্রদায়ের নির্মম নির্যাতন নেমে আসে, যা নোয়াখালী দাঙ্গা নামে পরিচিত। এখানে আমরা নোয়াখালীর অবস্থানটা দেখতে পাচ্ছি ম্যাপে, দেখে নেবেন। এই সময় মহাত্মা গান্ধী দাঙ্গা পরবর্তী পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য নোয়াখালী জেলা ভ্রমণ করেন। বর্তমানে সোনাইমুড়ি উপজেলার জয়াগ নামক স্থানে গান্ধীজির নামে একটি আশ্রম রয়েছে, যা গান্ধী আশ্রম নামে পরিচিত। নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী মহকুমা নিয়ে নোয়াখালী জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত একটি বিশাল জেলা হিসেবে পরিচালনা হয়ে আসছিল। 1984 সালে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সকল মহকুমাকে জেলায় রূপান্তর করা হলে লক্ষ্মীপুর ও ফেনী জেলা আলাদা হয়ে যায়। শুধুমাত্র নোয়াখালী মহকুমা নিয়ে নোয়াখালী জেলা পুনর্গঠিত হয়। তখন এই জেলায় উপজেলা ছিল 6টি। পরবর্তীতে আরও 3টি উপজেলার সৃষ্টি হয়। হাতিয়া উপজেলার কিছু অংশ জেলার মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত থাকলেও বৃহত্তর অংশ মূল হাতিয়া এর চতুর্দিকে মেঘনা নদী দ্বারা বেষ্টিত একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা। এখানে মহাত্মা গান্ধী নোয়াখালীতে দাঙ্গা পীড়িত গ্রামগুলো পরিদর্শন করেন, এটার ছবি আমরা দেখতে পাচ্ছি। নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজের নামে কোনো শহর নেই। নোয়াখালী জেলা শহর মাইজদি নামে পরিচিত। 1948 সালে যখন উপজেলা সদর দপ্তর মেঘনা গর্ভে বিলীন হয়ে যায়, তখন 8 কিলোমিটার উত্তরে সরিয়ে 1950 সালে অস্থায়ীভাবে মাইজদিতে স্থানান্তর করা হয়। ব্রিটিশদের পরিকল্পনায় নতুন করে এই শহরের পত্তন হয়। নোয়াখালী শহর যখন ভেঙে যাচ্ছিল, তখন মাইজদি মৌজায় ধানক্ষেত আর খোলা প্রান্তরে পুরাতন শহরের ভাঙা অফিস আদালতগুলো এখানে এনে স্থাপন করা হয় এবং 1953 সালে শহরের পুরনো এলাকা কালীতারা, সোনাপুর ও মাইজদি সহ কাদির হানিফ ইউনিয়নের কয়েকটি মৌজা নিয়ে গেজেট বিজ্ঞপ্তিতে নোয়াখালী পৌর এলাকা ঘোষণা করা হয়। 1962 সালে মাইজদিকে নোয়াখালী জেলার স্থায়ী সদর দপ্তর হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেয়া হয়। নামকরণ, তাহলে নোয়াখালীর নামকরণ, যাদের বাসা নোয়াখালী আমরা তাদেরকে কি বলি বলেন তো? নোয়াখাল্লা। তো এটা তো আর নাম না, কিন্তু তারপর বললাম, আমরা কিন্তু বলি নোয়াখাল্লা, তাই না? এটা কিন্তু আদর করে বলা হয়, এটা কিন্তু আবার অফেন্ডেড হয়ে গেলে হবে না। এরা মানে আমরা যেমন আখি, মানে আমার ডাকনাম কিন্তু আখি, তা আমার রুমমেটরা আমাকে আইক্ষা বলতো, তো এটা কিন্তু আদর করে আইক্ষা, ঠিক আছে? আখি থেকে আইক্ষা হয়ে গেছে। তো এই জন্য নোয়াখালীকে আদর করে হচ্ছে নোয়াখাল্লা আমরা বলি, যে ও তো নোয়াখাল্লা, ঠিক আছে? এটা আবার অফেন্ডেড হবেন না কেউ। তো ঠিক আছে, আমরা নামকরণটা দেখি। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর জলে ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে 1660 সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ি ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে।
এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নতুন খাল বলা হতো। এর ফলে অঞ্চলটি একসময় লোকের মুখে মুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে। সুপারি, নারিকেল, তরমুজ, তাল, মহিষের দধি ও বিস্তৃত চর, সহস্র খাল, নকশি পিঠা এবং সয়াবিন, ডাল, রূপালী, ইলিশ আর সোনালী আবেশ নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী। এখানে নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী। নোয়াখালী দ্য ল্যান্ড অফ নিঝুম দ্বীপ, এটা হচ্ছে নোয়াখালী জেলা ব্র্যান্ডিংয়ের লোগো। খুবই সুন্দর, ইংরেজিটাও জেনে রাখবেন, নোয়াখালী দ্য ল্যান্ড অফ নিঝুম দ্বীপ। ঠিক আছে, ব্র্যান্ডিংয়ের লোগোটা দেখবেন খুবই সুন্দর। সাধারণ তথ্য এখন আমরা দেখে নিই। নোয়াখালী জেলা প্রতিষ্ঠা 1821, বিভাগ চট্টগ্রাম বিভাগ, সীমানা উত্তরে কুমিল্লা জেলা ও চাঁদপুর জেলা, দক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগর, পূর্বে চট্টগ্রাম জেলা ও ফেনী জেলা, পশ্চিমে লক্ষ্মীপুর জেলা ও ভোলা জেলা। তাহলে এখন ম্যাপটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। নোয়াখালী জেলার হচ্ছে পূর্বে এই যে চট্টগ্রাম, তারপর পশ্চিমে লক্ষ্মীপুর, দক্ষিণে হচ্ছে আমাদের কি হচ্ছে বঙ্গোপসাগর, তারপরে উত্তরে হচ্ছে কুমিল্লা, চাঁদপুর। একটু ম্যাপটা দেখলে সীমানাটা ভেরি ইজি টু রিমেম্বার। আয়তন হচ্ছে 4202.70 বর্গ কিলোমিটার অথবা 1622.67 বর্গ মাইল। জনসংখ্যা হচ্ছে 36,25,252 জন 2022-এর আদমশুমারি অনুযায়ী। জনঘনত্ব হচ্ছে 860 পার বর্গ কিলোমিটার, মানে 1 বর্গ কিলোমিটারে 860 জন। সাক্ষরতা হচ্ছে 75.36%। আচ্ছা, প্রশাসনিক কাঠামো, নোয়াখালী জেলা 9টি উপজেলা, 10টি থানা, 8টি পৌরসভা, 93টি ইউনিয়ন, 882টি মৌজা, 967টি গ্রাম ও 6টি সংসদীয় আসন নিয়ে গঠিত। আচ্ছা, তাহলে সংসদীয় আসন হচ্ছে 6টি। উপজেলাগুলো হলো কবিরহাট, কোম্পানিগঞ্জ, চাটখিল, নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর, সেনবাগ, সোনাইমুড়ি, হাতিয়া। আচ্ছা, সংসদীয় আসন হচ্ছে 6টি। নদ নদী হচ্ছে নোয়াখালী জেলার প্রধান নদী হচ্ছে মেঘনা। এছাড়াও উল্লেখযোগ্য নদীর মধ্যে ডাকাতিয়া ও ছোট ফেনী নদী অন্যতম। মুক্তিযুদ্ধে নোয়াখালী 1971 সালের 22 এপ্রিল পাকবাহিনী নোয়াখালী সদর উপজেলায় প্রবেশ করে। 11 মে পাকবাহিনী হাতিয়া শহর আক্রমণ করে। 15 জুন জেলার সোনাপুর আহমদিয়া মডেল হাই স্কুল প্রাঙ্গণে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 70 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 18 জুন পাকবাহিনী সদর উপজেলার সোনাপুর এলাকার শ্রীপুর গ্রামে 70 জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। 1973 সালের 15 ডিসেম্বর 7 জন বীর সন্তানকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছে। মোহাম্মদ রুহুল আমিন সেই 7 জনের অন্যতম। তিনি 1935 সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাঘপাচড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1971 সালের মার্চে রুহুল আমিন চট্টগ্রামে কর্মরত ছিলেন। একদিন সবার অলক্ষ্যে সকলের চোখকে ফাঁকি দিয়ে বের হয়ে পড়েন নৌঘাটি থেকে পালিয়ে। সীমান্ত পার হয়ে তিনি চলে যান ত্রিপুরা। যোগ দেন 2 নং সেক্টরে মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে। 2 নং সেক্টরে তিনি সেপ্টেম্বর মাস পর্যন্ত মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নোয়াখালী জেলা স্বাধীন হয় 1971 সালের 7 ডিসেম্বর। এখন হচ্ছে বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা শিখব। নোয়াখালী জেলার ওবায়দুল কাদের, ডাক পরিবহন ও সেতু মন্ত্রী, আমরা সবাই চিনি ওবায়দুল কাদেরকে। শিরিন শারমিন চৌধুরী, বাংলাদেশের প্রথম নারী স্পিকার। তাহলে আমরা আমাদের মাননীয় স্পিকারকেও কিন্তু চিনি, শিরিন শারমিন চৌধুরী কিন্তু নোয়াখালী থেকে। চিত্তরঞ্জন সাহা, বাংলা একাডেমি বইমেলার উদ্যোক্তা। এটিএম শামসুজ্জামান, অভিনেতা, পরিচালক ও লেখক। আমিনুল হক, অ্যাটর্নি জেনারেল। আনিসুল হক, রাজনীতিবিদ। মোহাম্মদ রুহুল আমিন, বীর শ্রেষ্ঠ। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই যে মোহাম্মদ রুহুল আমিন বীর শ্রেষ্ঠ, এগুলো কিন্তু আপনার মনে রাখতেই হবে। আপনার এলাকার যদি বীর শ্রেষ্ঠ থাকে অবশ্যই এটা আপনার মনে রাখতে হবে এবং ডিটেইলে জেনে যাবেন। এই মোহাম্মদ রুহুল আমিন সম্পর্কে আদ্যপান্ত জেনে যাবেন। মোতাহার হোসেন চৌধুরী, প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক। জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, অবসরপ্রাপ্ত।
এম এ হাসেম পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। সিরাজুল আলম খান সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ। মওদুদ আহমেদ আইনজীবী ও রাজনীতিবিদ। মোর্শেদ আলম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান। ওয়ালিউল্লাহ বীর বিক্রম। মোহাম্মদ আবুল বাশার শহীদ মুক্তিযোদ্ধা বীর প্রতীক। এএসএম এনামুল হক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত। আমিরুল ইসলাম কামাল প্রাক্তন প্রতিমন্ত্রী। এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই যে মোহাম্মদ রুহুল আমিনের ছবি, ঠিক আছে। মোতাহের হোসেন চৌধুরী, ওবায়দুল কাদের, তারপর শিরিন শারমিন চৌধুরীর ছবি, মওদুদ আহমেদ, আনিসুল হক, আবু বেলাল, মোহাম্মদ শফিউল হক। ছবি দেখে শিখবেন, তাহলে আর ভুলবেন না। আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ নোয়াখালী থেকে: মাহবুবুর রহমান রাজনীতিবিদ, সাদাত হুসাইন মন্ত্রিপরিষদ সচিব এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। মোহাম্মদ ফজলুল আজিম শিল্পপতি, ব্যবসায়িক উদ্যোক্তা ও প্রাক্তন রাজনীতিবিদ। ফরহাদ মাজহার লেখক, ঔষধশাস্ত্রবিদ, রাজনৈতিক বিশ্লেষক, দার্শনিক। মোস্তাফিজুর রহমান নোয়াখালীর রাজনীতিবিদ। আব্দুল মালেক উকিল বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ। আবুল খায়ের রসায়নবিদ। প্রণব ভট্ট জনপ্রিয় ঔপন্যাসিক। তবারক হুসাইন সাবেক পররাষ্ট্র সচিব। মোফাজ্জল হায়দার চৌধুরী গবেষক, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী। সিরাজুর রহমান ব্রিটিশ সাংবাদিক ও সম্প্রচারকারী। জহুরুল হক স্বাধীনতা পুরস্কার। মাহফুজুল্লাহ লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব। মালিক আফসারি চলচ্চিত্র পরিচালক। শবনম বুবলি চলচ্চিত্র অভিনেত্রী এবং সংবাদ পাঠিকা। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন সাহা, এটিএম শামসুজ্জামান, মালিক আফসারি, মোস্তাফিজুর রহমান, সাদাত হুসাইন এবং শবনম বুবলি। আমরা সবাই চিনি শবনম বুবলি। আচ্ছা, এখন আমরা দেখব নোয়াখালীর উল্লেখযোগ্য স্থানসমূহ। বজরা শাহী মসজিদ, নোয়াখালী জেলা জামে মসজিদ, নিঝুম দ্বীপ, নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার, মুসাপুর ক্লোজার, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, গান্ধী আশ্রম, নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, গণকবর একটি, স্মৃতিস্তম্ভ 3টি, বৌদ্ধভূমি 1টি। এখানে নোয়াখালী জেলা জামে মসজিদের ছবি, বজরা শাহী মসজিদ, গান্ধী আশ্রম, মুসাপুর ক্লোজার, নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার, নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের ছবি এবং নিঝুম দ্বীপ। আমরা সবাই নাম শুনেছি নিঝুম দ্বীপে, অনেকেই যায়নি, আমিও যেতে পারিনি, বাট যাদের বাসা নোয়াখালী তারা অবশ্যই এসব স্থান ঘুরে আসবেন, দেখে আসবেন, তাহলে বলতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কুমিল্লা, ঐতিহ্যে গৌরবে কুমিল্লা। তাহলে খুবই সিম্পল একটা স্লোগান, সেটা হচ্ছে ঐতিহ্যে গৌরবে কুমিল্লা। যাদের দেশের বাসা কুমিল্লা তারা এখন মনোযোগ দিবেন, তাদের এখন আমরা জেলা ব্র্যান্ডিং, কুমিল্লার জেলা ব্র্যান্ডিংটা আমরা এখন শিখবো। আর কুমিল্লা কিন্তু খুবই কমন একটা দেশের ভাষা। বেশিরভাগ বন্ধু বান্ধব জিজ্ঞেস করলে ঢাকাতে দেখবেন অনেক কাছে কুমিল্লার মানুষ, কুমিল্লার মানুষের অভাব নাই, ঠিক আছে। কুমিল্লার মানুষ অনেক উন্নতি করতে পারে, সব জায়গাতে ওরা কিন্তু একদম প্রথম দিকে থাকে, যে কোনো ভালো কিছুতে, ব্যবসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে, সব ক্ষেত্রে দেখা যায় কুমিল্লার মানুষজন কিন্তু এগিয়ে। ঠিক আছে, এখন আমরা কুমিল্লার পটভূমিটা দেখি। খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত কুমিল্লা জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে কুমিল্লা বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত একটি জেলা। কুমিল্লা প্রাচীনকালে সমতট জনপদের অংশ ছিল। 1733 সালে বাংলার নবাব সুজাউদ্দিন খান ত্রিপুরা রাজ্য বিজয় করে এর সমতল অংশ সুবাহ বাংলার অন্তর্ভুক্ত করেন। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ত্রিপুরা দখল করে। 1769 সালে রাজস্ব আদায়ের সুবিধার্থে কোম্পানি একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করে। তখন ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল কুমিল্লা। কুমিল্লাকে 1776 সালে কালেক্টরের অধীনস্থ করা হয়। 1790 সালে কোম্পানি শাসনামলে ত্রিপুরা জেলার সৃষ্টি হয়। তৎকালে বর্তমান কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, শাহবাজপুর, হাতিয়া, ত্রিপুরার কিছু অংশ, চট্টগ্রামের সন্দ্বীপ ও মিরসরাই নিয়ে সমতল অঞ্চল নিয়ে ত্রিপুরা জেলা ও পার্বত্য অঞ্চল নিয়ে পার্বত্য ত্রিপুরা নামে ভাগ করা হয়। এই জেলার সদর দপ্তর স্থাপিত হয় কুমিল্লায়। এখানে ছবি দেখতে পাচ্ছেন ম্যাপে কুমিল্লার ছবি। নামকরণ, তাহলে কুমিল্লার নামটা কিভাবে আসলো?
বর্তমান কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের অধীনস্থ একটি জেলা। শুরুর দিকে এটি সমতট জনপদের অন্তর্গত হলেও পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের অংশ হয়েছিল। কুমিল্লার নামকরণের অনেকগুলো প্রচলিত মত রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য চৈনিক পরিব্রাজক ওয়াং চুয়াং কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত থেকে। তার বর্ণনায় কিয়ামলংকিয়া নামক যে স্থানের বিবরণ রয়েছে সেটি থেকে কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ হয়েছে। এই অঞ্চলে প্রাপ্ত প্রাচীন নিদর্শনাদি থেকে জানা যায় খ্রিস্টীয় ৫ম শতাব্দী থেকে ত্রিপুরা গুপ্ত সম্রাটদের অধিকারভুক্ত ছিল। তাহলে নামকরণের ইতিহাসটা আমরা একটু দেখে নিলাম। ঐতিহ্য, তাহলে কুমিল্লার ঐতিহ্য কি? শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির পাদপীঠ। কুমিল্লা প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জেলা হিসেবে এ উপমহাদেশে সুপরিচিত। বিখ্যাত কুমিল্লার রসমালাই সারা দেশে এক নামে পরিচিত। দুধ, ছানা ও চিনির সমন্বয়ে তৈরি এই মিষ্টান্ন, যার প্রচলন কুমিল্লাতেই শুরু হয়। এছাড়াও কুমিল্লার বিখ্যাত খদ্দর বা খাদি শিল্পের জন্য 1921 সাল থেকে খদ্দর এ অঞ্চলে প্রচলিত। কুমিল্লার খদ্দর শিল্পগত উৎকর্ষে প্রচুর খ্যাতি লাভ করেছিল। এখান থেকে খদ্দর কাপড় কলকাতা ও বম্বে পাঠানো হতো। বাঁশের বাঁশির জন্য কুমিল্লা বিখ্যাত। কুমিল্লার হোমনার শ্রীমদ্দি গ্রাম উপমহাদেশের বাঁশের বাঁশির জন্য সুবিখ্যাত। শ্রীমদ্দি গ্রামের বাঁশি পাড়ার বাঁশি বর্তমানে দেশ বিদেশে রপ্তানি হচ্ছে সগৌরবে। এছাড়াও তাঁত শিল্প, কুটির শিল্প, মৃৎশিল্প ও কারুশিল্প, ময়নামতির শীতল পাটি ইত্যাদি স্ব ঐতিহ্যের স্বকীয়তা আজও বজায় রেখেছে। কুমিল্লা ঐতিহ্যে গৌরবে, এই দেখেন কুমিল্লা জেলার ব্র্যান্ডিংয়ের লোগো। কুমিল্লার সাধারণ তথ্যগুলো আমরা একটু জেনে নিই। জেলা প্রতিষ্ঠিত হয় 1790 সালে। বিভাগ চট্টগ্রাম বিভাগ। সীমানা হচ্ছে উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা, মেঘনা নদী ও নারায়ণগঞ্জ জেলা, দক্ষিণে ফেনী জেলা ও নোয়াখালী জেলা এবং পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে চাঁদপুর জেলা, মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলা। এখন ম্যাপটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। কুমিল্লার হচ্ছে উত্তরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে পূর্বে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা ভারতের, দক্ষিণে হচ্ছে ফেনী, নোয়াখালী এবং পশ্চিমে হচ্ছে দেখতে পাচ্ছি চাঁদপুর। তাহলে একটু ম্যাপটা দেখে ফেললে সীমানাটা মনে রাখা ভেরি ইজি। আয়তন হচ্ছে 3087.33 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 62,12,216 জন। জনঘনত্ব 1974 জন পার বর্গ কিলোমিটারে। সাক্ষরতা হচ্ছে 82%। ধর্মবিশ্বাস, জেলার মোট জনসংখ্যার 94.62% হচ্ছে মুসলিম, 5.26% হিন্দু এবং 0.12% বৌদ্ধ ও অন্যান্য ধর্মের অনুসারী। প্রশাসনিক কাঠামো, কুমিল্লা জেলার 27টি ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন, 17টি উপজেলা, 18টি থানা, 8টি পৌরসভা, 192টি ইউনিয়ন, 3687টি গ্রাম। 17টি উপজেলাগুলো হলো কুমিল্লা আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া, চান্দিনা, 14 গ্রাম, তিতাস, দাউদকান্দি, দেবিদার, নাঙ্গলকোট, বরুড়া, বুড়িচং, মনোহরগঞ্জ, মুরাদনগর, মেঘনা, লাকসাম, লালমাই, সদর দক্ষিণ, হমুনা। সংসদীয় আসন হচ্ছে 11টি। নদ নদী, কুমিল্লা জেলার প্রধান নদ নদীগুলো হলো মেঘনা, গোমতী, তিতাস, ডাকাতিয়া, কাকড়ি, ছোট ফেনী নদী, আরচি, ঘুংঘুর এবং সালদা নদী। মুক্তিযুদ্ধে কুমিল্লা, তাহলে মুক্তিযুদ্ধে কুমিল্লা 2 নং সেক্টরের অন্তর্গত ছিল। ঢাকা এবং ফরিদপুরের কিছু অংশ নোয়াখালী ও কুমিল্লা নিয়ে গঠিত হয়েছিল 2 নং সেক্টর। এই সেক্টরের নেতৃত্ব দেন মেজর খালেদ মোশাররফ 10 এপ্রিল 1971 থেকে 22 সেপ্টেম্বর 1971 এবং মেজর এটিএম হায়দার 22 সেপ্টেম্বর 1971 থেকে 14 ফেব্রুয়ারি 1972। মুক্তিযুদ্ধের স্মৃতির জন্য বদ্ধভূমি, গণকবর 12টি, স্মৃতিস্তম্ভ 4টি, মঠ 2টি। এখানে দেখেন মেজর খালেদ মোশাররফের ছবি এবং আবু তাহের মোহাম্মদ হায়দারের ছবি। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, তাহলে কুমিল্লা থেকে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তাহলে কে কে আমরা একটু দেখে নেই। শচীন দেব বর্মন, গানের কিংবদন্তি তুল্য সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক ও লোকসঙ্গীত শিল্পী। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নওয়াব ও নারী শিক্ষার পথিকৃৎ। লায়লা নূর, শিক্ষাবিদ, অনুবাদক ও ভাষা সৈনিক।
রফিকুল ইসলাম চিকিৎসা বিজ্ঞানী ও স্যালাইন আবিষ্কারক, আকবর হোসেন বীর প্রতীক ও সাবেক মন্ত্রী, আব্দুল মতিন খসরু রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও আইনজীবী, কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, খন্দকার মুশতাক আহমেদ বাংলাদেশের ৫ম রাষ্ট্রপতি, কাজী জাফর আহমেদ রাজনীতিবিদ, বাংলাদেশের ৯ম প্রধানমন্ত্রী, লোকমান আহমেদ আমিমি আলেম ভাষা সৈনিক, আশরাফ আলী ইসলামী পণ্ডিত শিক্ষাবিদ রাজনীতিবিদ, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া রাজনীতিবিদ, আহম মোস্তফা কামাল সাবেক অর্থমন্ত্রী। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি শচীন দেববর্মন, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, আকবর হোসেনের ছবি, লায়লা নূর, আশরাফ আলী, রফিকুল ইসলাম, কাজী জাফর আহমেদ, আব্দুল মতিন খসরুর ছবি, খন্দকার মোস্তফা কামাল, গাজী মাজহারুল আনোয়ার, সুবেদ আলী ভূঁইয়ার ছবি। ছবি দেখে দেখে শিখবেন, তাহলে মনে থাকবে। তাহলে কুমিল্লার আরও উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছে খন্দকার মোশাররফ হোসেন রাজনীতিবিদ, ভূতত্ত্ব বিজ্ঞানী, শিক্ষাবিদ, আপেল মাহমুদ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের গায়ক, ভেরি ইম্পর্টেন্ট। এই আপেল মাহমুদ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের গায়ক হচ্ছে কুমিল্লা থেকে। ইকবাল করিম ভূঁইয়া সাবেক সেনাপ্রধান, মুজিবুল হক মুজিব রাজনীতিবিদ, মনিরুল হক সাক্কু কুমিল্লার ১ম সিটি কর্পোরেশনের মেয়র, বুদ্ধদেব বসু কবি, প্রাবন্ধিক, নাট্যকার, কথাসাহিত্যিক, বশির হোসেন চলচ্চিত্র সম্পাদক এবং পরিচালক, ফেরদৌস আহমেদ চলচ্চিত্র অভিনেতা, মডেল ও রাজনীতিবিদ, নিপুণ আক্তার চলচ্চিত্র অভিনেত্রী, আনোয়ারা জামাল চলচ্চিত্র অভিনেত্রী, গাজী মাজহারুল আনোয়ার চলচ্চিত্র পরিচালক, গীতিকার ও সুরকার, আসিফ আকবর সঙ্গীত শিল্পী, আলমারা মিনু কণ্ঠশিল্পী, আজিজুল হাকিম অভিনেতা, ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেস ক্লাবের ১ম নির্বাচিত নারী সভাপতি, গাজীউল হাসান খান সাংবাদিক ও কূটনীতিক, আবু সাইদ এম আহমেদ বাংলাদেশি স্থপতি, আব্দুল গনি মেজর, কামাল উদ্দিন আহমেদ কৃষিবিদ। এখানে ছবি দেখতে পাচ্ছি খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল করিম ভূঁইয়া, আপেল মাহমুদ, ফেরদৌস আহমেদ, আজিজুল হাকিম, আসিফ আকবর, আনোয়ারা জামাল, আলমারা মিনু, নিপুণ আক্তার। এখানে অনেক পরিচিত মুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখব কুমিল্লার উল্লেখযোগ্য স্থাপনা। জাহাপুর জমিদার বাড়ি, ইটখোলা মুড়া, রূপবান মুড়া, রানী ময়নামতির প্রাসাদ, আনন্দ বিহার, ময়নামতি জাদুঘর, ময়নামতি ওয়ার সিমেট্রি, শালবন বৌদ্ধ বিহার, নব শালবন বিহার, ধর্মসাগর দিঘি, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, ডাইনো পার্ক, ফানটাউন পার্ক, ম্যাজিক প্যারাডাইস পার্ক। তো এখানে জাহাপুর জমিদার বাড়ির ছবি, ইটাখোলা মুড়া, শালবন বৌদ্ধ বিহারের ছবি, রূপবান মুড়া, রানী ময়নামতির প্রাসাদ, ময়নামতি ওয়ার সিমেট্রির ছবি, আনন্দ বিহার, নব শালবন বিহার, ধর্মসাগর দিঘির ছবি। যারা যারা যাননি এসব জায়গায়, যাদের দেশের বাসা কুমিল্লা, তারা কিন্তু অবশ্যই ঘুরে আসবেন, তাহলে ভাইভাতে বলতে আপনার সুবিধা হবে। আর না বলতে পারলে বা আপনি যদি জাননি, যদি এরকম যদি ভাইভা বোর্ড বুঝতে পারে, সেটা কিন্তু একটা খারাপ নেগেটিভ পয়েন্ট হবে যে তোমার ঐতিহ্য তুমি যাওনি কেন। ঠিক আছে, এখন আমরা দেখব নরসিংদী জেলা। যাদের দেশের ভাষা নরসিংদী, তারা এখন মনোযোগ দিবেন। আমরা এখন নরসিংদী জেলার ব্র্যান্ডিংটা দেখব। নরসিংদীর স্লোগানটা হচ্ছে তাঁত শিল্পের মেলা নরসিংদী জেলা। খুবই সুন্দর একটা স্লোগান হচ্ছে তাঁত শিল্পের মেলা নরসিংদী জেলা। তার মানে বোঝা যাচ্ছে তাঁত শিল্প হচ্ছে ব্র্যান্ডিংয়ের পণ্য। আচ্ছা, পটভূমি এবং নামকরণটা আমরা এখন দেখে ফেলি। নরসিংদী জেলা বাংলাদেশের মধ্যভাগের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে নরসিংদী বাংলাদেশের একটি বি শ্রেণীভুক্ত জেলা। ঐতিহাসিক তথ্যাবলী থেকে অনুমান করা হয় যে নরসিংদী জেলার অধিকাংশ অঞ্চল প্রাচীন সুবর্ণবীথি রাজ্যের অন্তর্গত ছিল। পূর্বে এই অঞ্চলটি নরসিংহ নামে রাজার শাসনাধীন ছিল। ধারণা করা হয় পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট নগর রাজা নরসিংহ স্থাপন করেছিলেন। ইতিহাসবিদরা নরসিংদী নামটি রাজা নরসিংহের নামানুসারে উৎপত্তি হয়েছে বলে মনে করেন। এক সময়ে নরসিংদী অঞ্চলটি মহেশ্বর দ্বীপ
পরগনার অন্তর্ভুক্ত ছিল। এ পরগনার জমিদার ছিলেন দেওয়ান ঈসা খাঁ। তারপরে জমিদার ছিলেন তার উত্তরসূরি হয় বতনগড় দেওয়ান সাহেব বাড়ির জমিদারগণ। আচ্ছা, এখানে ম্যাপে দেখেন কোথায় আছে নরসিংদী হচ্ছে কোথায়, একটু দেখে নেবেন। আচ্ছা, পটভূমি এবং নামকরণে আরও আমরা পড়ি, জমিদারি প্রথা বিলুপ্তির প্রাককালে জমিদার ছিলেন দেওয়ান শরীফ খাঁ, আয়েশা আক্তার খাতুন, ফরকুন্দা আক্তার খাতুন ও সৈয়দ আবদুল্লাহ। জমিদারি প্রথা বিলুপ্তির পর একসময় নরসিংদী ছিল প্রশাসনিকভাবে ঢাকা জেলাধীন নারায়ণগঞ্জ মহকুমার একটি থানা। 1971 সালের 12 ডিসেম্বর নরসিংদী পাক হানাদার মুক্ত হয়। 1977 সালে ঢাকা জেলার একটি মহকুমায় উন্নীত করা হয়। সরকার 1984 সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাবো ও রায়পুরা এই 6টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদীকে জেলা ঘোষণা করে। জেলা ব্র্যান্ডিং, নামকরণ। আচ্ছা, প্রাচীনকাল থেকে নরসিংদী অর্থনীতিতে সমৃদ্ধশালী ছিল। নরসিংদী জেলার সবচেয়ে বিখ্যাত কৃষি পণ্য বা ফল হলো কলা, তবে তাঁত শিল্প এ জেলার প্রধান হাতিয়ার। নরসিংদীর মাধবদী হলো কাপড় উৎপাদন করার মূল কেন্দ্র। মাধবদী এলাকার মানুষদের প্রথম ব্যবসা হলো কাপড় উৎপাদন করা। যে কোনো ধরনের কাপড় এখানে উৎপাদন করা হয়। এই এলাকায় প্রচুর পরিমাণে টেক্সটাইল মিল রয়েছে। বাবুরহাট হলো বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার। সমগ্র বাংলাদেশের মানুষ এখান থেকে পাইকারি কাপড় কিনে নিয়ে যায় এবং অন্যান্য দেশে রপ্তানি করে থাকে। জেলার ইতিহাস ঐতিহ্যকে বিবেচনায় রেখে জেলার স্লোগান হয় তাঁত শিল্পের মেলা নরসিংদী জেলা। এই যে এখানে দেখেন তাঁত শিল্পের মেলা নরসিংদী জেলা। এখানে প্রতীকগুলো দেখেন, এখানে হচ্ছে তাঁত শিল্পের যে প্রতীক আর কি, চরকার মতো একটা জিনিস। তারপরে এখানে দেখা যাচ্ছে যে সুতার রিল, আর এখানে দেখা যাচ্ছে আলপনা। ঠিক আছে, তো খুবই সুন্দর আর কি। আর নরসিংদী জেলার ব্র্যান্ডিং লোগো এটা আর কি, দেখে যাবেন ভালো করে। নরসিংদী জেলার সাধারণ তথ্যগুলো দেখে নেই। জেলা প্রতিষ্ঠা 1984। বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ। সীমানা উত্তরে কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা, পশ্চিমে গাজীপুর জেলা। এই যে ম্যাপটা দেখলে খুবই ক্লিয়ার হয়ে যাবে। উত্তরে কিশোরগঞ্জ, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া, দক্ষিণে হচ্ছে নারায়ণগঞ্জ এবং পশ্চিমে গাজীপুর জেলা। আচ্ছা, তার জনসংখ্যা হচ্ছে, আচ্ছা আয়তন হচ্ছে 1114 বর্গ কিলোমিটার বা 430 বর্গ মাইল। জনসংখ্যা হচ্ছে 25,84,452 জন 2022-এর আদমশুমারি অনুযায়ী। জনঘনত্ব হচ্ছে 2300 পার বর্গ কিলোমিটার। সাক্ষরতা হচ্ছে 74.69%। ধর্মবিশ্বাস, মোট জনসংখ্যার 94.50% মুসলমান, 5.40% হিন্দু এবং 0.01% বৌদ্ধ, 0.03% খ্রিস্টান ও 0.06% অন্যান্য। আচ্ছা, আরও সাধারণ তথ্য হচ্ছে প্রশাসনিক কাঠামো। নরসিংদীর বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর বদিউল আলম। নরসিংদী জেলার পরিষদ 1988 সালের 12 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। নরসিংদী জেলার 6টি উপজেলা, 7টি থানা, 6টি পৌরসভা, 71টি ইউনিয়ন, 624টি মৌজা, 1095টি গ্রাম ও 5টি সংসদীয় আসন নিয়ে গঠিত। 6টি উপজেলাগুলো হলো নরসিংদী সদর, পলাশ, বেলাবো, মনোহরদী, রায়পুরা, শিবপুর। নদ নদী হচ্ছে এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া নদ নদীগুলোর মধ্যে মেঘনা, শীতলক্ষা, পুরাতন ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ, হাড়িধোয়া এবং পাহাড়িয়া প্রধান। মুক্তিযুদ্ধে নরসিংদী জেলা ছিল 2 নম্বর সেক্টরের অধীনে, যার সেক্টর কমান্ডার ছিলেন তৎকালীন মেজর জেনারেল সফিউল্লাহ। নরসিংদীকে 3 নম্বর সেক্টরের অধীনে নেওয়া হলে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ নুরুজ্জামান। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাংশের সংযোগস্থল মেঘনা বিধৌত নরসিংদী ছিল মুক্তিযুদ্ধের অন্যতম প্রাণ কেন্দ্র। নরসিংদী হানাদার মুক্ত হয়েছিল 1971 সালের 12 ডিসেম্বর। স্বাধীনতা যুদ্ধে অনন্য অবদানের মধ্যে জাতীয় পর্যায়ের খেতাবে ভূষিত হয়েছেন নরসিংদীর 6 জন। তারা হলেন ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান বীরশ্রেষ্ঠ, নেভাল সিরাজউদ্দিন আহমেদ বীর প্রতীক,
লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রৌফ বীর বিক্রম, সুবেদার খন্দকার মতিউর রহমান বীর বিক্রম, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ASM নুরুজ্জামান বীর বিক্রম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নুরুল ইসলাম ভূঁইয়া বীর বিক্রম। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনাকে ভাইভাতে ধরবে এবং আপনার এগুলো অবশ্যই পারতে হবে। আচ্ছা, তাহলে নরসিংদী জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এখন আমরা একটু দেখি। মতিউর রহমান বীরশ্রেষ্ঠ, গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআন এর প্রথম বাংলা অনুবাদক, আলাউদ্দিন আল আজাদ ঔপন্যাসিক, কবি, নাট্যকার, গবেষক ও অধ্যাপক, সতীশচন্দ্র পাকরাশি বাঙালি সশস্ত্র বিপ্লববাদী, আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান 1969 সালের গণ আন্দোলনের পথিকৃৎ, ANM নুরুজ্জামান বীর উত্তম, খন্দকার মতিউর রহমান বীর বিক্রম, আব্দুর রৌফ বীর বিক্রম, মোহাম্মদ শাহাবুদ্দিন বীর বিক্রম, মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক, সিরাজউদ্দিন আহমেদ বীর প্রতীক, মালু মিয়া বীর প্রতীক, মোবারক হোসেন বীর প্রতীক, মোহাম্মদ সাদাত আলী শিক্ষাবিদ ও শহীদ বুদ্ধিজীবী, আব্দুল জলিল সার্জেন্ট, আব্দুল মান্নান ভূঁইয়া রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা, আব্দুল হামিদ শিক্ষাবিদ, শামীম কবির বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক, মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি মতিউর রহমান, সতীশচন্দ্র পাকরাশি, আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, গিরিশচন্দ্র সেন, আলাউদ্দিন আল আজাদ, আব্দুল হামিদ, আব্দুল মান্নান ভূঁইয়া, শামীম কবির, মোশাররফ হোসেন ভূঁইয়ার ছবি দেখে দেখে শিখবেন, তাহলে আর কিন্তু ভুলবেন না। আচ্ছা, নরসিংদী জেলার আরও উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছে আমরা দেখি ফজলুল হক খন্দকার কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক, মোসলেহ উদ্দিন আহমেদ রাজনীতিবিদ, সরোজ কুমার নাথ অধিকারী শিক্ষাবিদ ও শহীদ বুদ্ধিজীবী, আহমেদুল কবির 1945 থেকে 46 সালে নির্বাচিত ডাকসুর প্রথম ভিপি, মঈনুদ্দিন ভূঁইয়া সাবেক কৃষি উপমন্ত্রী, শামসুল হুদা বাচ্চু রাজনীতিবিদ সাবেক সেনা কর্মকর্তা, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আইনজীবী ও রাজনীতিবিদ, আব্দুল মঈন খান শিক্ষাবিদ সমাজকর্মী ও রাজনীতিবিদ, আব্দুল মান্নান ভূঁইয়া রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা, সরদার সাখাওয়াত হোসেন বকুল রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা, খায়রুল কবির খোকন রাজনীতিবিদ, মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া মন্ত্রী পরিষদ সচিব, নিয়াজ মোহাম্মদ চৌধুরী আধুনিক ও ধ্রুপদী সঙ্গীত শিল্পী, ইকবাল খন্দকার টিভি উপস্থাপক, গীতিকার ও নাট্যকার, খালেদা আক্তার কল্পনা অভিনেত্রী, আব্দুল জলিল সার্জেন্ট, বদিউল আলম খোকন চলচ্চিত্র পরিচালক। এখানে ছবি দেখতে পাচ্ছি নিয়াজ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, আহমেদুল কবির, সরদার সাখাওয়াত হোসেন বকুল, খালেদা আক্তার কল্পনা, বদিউল আলম খোকনের ছবি দেখতে পাচ্ছি। নরসিংদী জেলার উল্লেখযোগ্য স্থান এখন আমরা দেখব। আটকান্দি মসজিদ, ওয়ারি বটেশ্বর, অসম রাজার গড়, পারুলিয়া শাহী মসজিদ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর, ভাই গিরিশচন্দ্র সেনের বাস্তুভিটা, বালাপুর জমিদার বাড়ি, লক্ষণ সাহার জমিদার বাড়ি, সিধেন সাহার জমিদার বাড়ি, কুণ্ডু সাহার জমিদার বাড়ি, মনুমিয়ার জমিদার বাড়ি, সাঁটির পাড়া রায়চৌধুরী জমিদার বাড়ি, মাধবদী গুপ্তরায় জমিদার বাড়ি, আমিরগঞ্জ জমিদার বাড়ি, লতকন বাগান, মাহমুদাবাদ গ্রামে অবস্থিত ব্রিটিশ শাসনামলের নীল চাষের নিদর্শন নীলকুঠি। আচ্ছা, মনুমিয়ার জমিদার বাড়ির ছবি দেখতে পাচ্ছি, আটকান্দি মসজিদ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘরের ছবি, লক্ষণ সাহার জমিদার বাড়ি, বালাপুর জমিদার বাড়ি, ওয়ারি বটেশ্বর। এখানে অনেক ফেমাস কিন্তু ওয়ারি বটেশ্বর। তো যাদের বাসা নরসিংদী তারা অবশ্যই এই জায়গাগুলো ঘুরে আসবেন। এখন আমরা দেখব গোপালগঞ্জ। গোপালগঞ্জের ইতিহাস দেখব আমরা এখন। এক তর্জনীর নির্দেশ স্বাধীন হলো বাংলাদেশ। তাহলে জাতির পিতার জন্মভূমি গর্বিত গোপালগঞ্জ। তাহলে গোপালগঞ্জটা কেন অনেক ইম্পর্টেন্ট, যাদের বাসা গোপালগঞ্জ তাদের জন্য তো খুব ভালোভাবে জেনে যেতে হবে। কারণ হচ্ছে আমাদের বঙ্গবন্ধুর কিন্তু জন্মস্থান হচ্ছে, জন্মভূমি হচ্ছে এই গোপালগঞ্জ। তাহলে এক তর্জনীর নির্দেশ স্বাধীন হলো বাংলাদেশ। তাহলে গোপালগঞ্জের পটভূমিটা আমরা এখন দেখে নিই। মধুমতির কোল ঘেঁষে গড়ে উঠেছে গোপালগঞ্জ শহর। প্রাচীনকালে এই এলাকাটি বঙ্গ অঞ্চলের অন্তর্গত ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের 1793 সময়ে গোপালগঞ্জ জেলার
মকসুদপুর উপজেলা ছিল যশোর জেলার অন্তর্গত, আর বাকি অংশ ছিল ঢাকা জালালপুর জেলার অন্তর্গত। 1807 সালে মকসুদপুর থানা যশোর থেকে ফরিদপুর জেলার সাথে যুক্ত হয়। ফরিদপুর জেলার একটি পরগনার নাম ছিল জালালপুর। গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া জালালপুর পরগনাভুক্ত ছিল। 1812 সালে চন্দনা বা মধুমতি নদী যশোর ও ঢাকা জালালপুর জেলার বিভক্ত রেখা হিসেবে নির্ধারিত হয়। গোপালগঞ্জ মাদারীপুর এলাকা ছিল বিশাল জলাভূমি। এখানে নৌ ডাকাতির প্রকোপ ছিল বেশি। এজন্য বাকেরগঞ্জ থেকে বিভাজিত হয়ে 1854 সালে মাদারীপুর মহকুমা প্রতিষ্ঠিত হয়। 1872 সালে মাদারীপুর মহকুমার গোপালগঞ্জ নামক একটি থানা গঠিত হয়। যেখানে ম্যাপে আমরা গোপালগঞ্জ দেখতে পাচ্ছি। হ্যাঁ, গোপালগঞ্জ ম্যাপের অবস্থানটা দেখে নেবেন ভালো করে। 1873 সালে মাদারীপুর মহকুমাকে বাকেরগঞ্জ জেলা থেকে ফরিদপুর জেলার সঙ্গে সংযুক্ত করা হয়। 1909 সালে মাদারীপুর মহকুমাকে ভেঙে গোপালগঞ্জ মহকুমা গঠন করা হয়। গোপালগঞ্জ এবং কোটালীপাড়া থানার সঙ্গে ফরিদপুর মহকুমার মকসুদপুর থানাকে নবগঠিত গোপালগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা, গোপালগঞ্জের প্রথম মহকুমা প্রশাসক ছিলেন জনাব সুরেশচন্দ্র সেন। 1910 সালে মহকুমা প্রশাসকের বেঞ্চ কোর্ট ফৌজদারি কোর্টে উন্নীত হয়। 1921 সালে গোপালগঞ্জ শহরের মানে উন্নীত হয়। আদমশুমারি অনুযায়ী তখন গোপালগঞ্জ শহরের লোকসংখ্যা ছিল 3478 জন। 1925 সালে গোপালগঞ্জে সিভিল কোর্ট চালু হয়। 1936 সালে মকসুদপুর থানা বিভক্ত হয়ে কাশিয়ানী থানা গঠিত হয়। 1974 সালে গোপালগঞ্জ সদর থানাকে ভেঙে টুঙ্গিপাড়া নামক একটি থানা গঠন করা হয়। 1984 সালের 1 ফেব্রুয়ারি গোপালগঞ্জ মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। গোপালগঞ্জ জেলার প্রথম জেলা প্রশাসক ছিলেন জনাব AFM এহিয়া চৌধুরী। আচ্ছা, তথ্যসূত্র বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। আচ্ছা, নামকরণ, তাহলে গোপালগঞ্জের নামকরণটা কিভাবে হলো? কলকাতার জ্ঞানবাজার নিবাসী প্রীতিরাম দাস 1800 খ্রিস্টাব্দে অনুর্বর অসমতল মকিমপুর পরগনা বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার আওতায় জমিদারি তৎসময়ে 19,000 টাকা দিয়ে ক্রয় করেন। তার দ্বিতীয় পুত্র রাজচন্দ্র দাস 1804 খ্রিস্টাব্দের 21 এপ্রিল মাহিষ্য বংশীয় মেয়ে রাসমণিকে বিয়ে করেন। জমিদার রাজচন্দ্র তার স্ত্রী রানী রাসমণি ও তার বিবাহিত 3 মেয়েকে রেখে 1836 খ্রিস্টাব্দের 9 জুন মাত্র 49 বছর বয়সে মারা যান। জমিদার রাজচন্দ্র ও রাসমণির কোনো পুত্র সন্তান ছিল না। 4 কন্যার মধ্যে প্রথম কন্যা পদ্মমণির বিয়ে হয় রামচন্দ্রের সাথে। তাদের মহেন্দ্রনাথ, গণেশচন্দ্র, সৌদামিনী, সুভদ্রা, বলরাম, কালী এবং সতীনাথ নামে 7টি সন্তান জন্ম হয়। প্রথম পুত্র মহেন্দ্রনাথ অকালে মৃত্যুবরণ করেন। ফলে জীবিত বয়োজ্যেষ্ঠ পুত্র গণেশ জমিদার হন। খাটরা এস্টেটের প্রজারা রানীর প্রতি শ্রদ্ধা জানাতে খাটরা এস্টেটের রাজগঞ্জ বাজারের নাম বদল করে রানীর নাতি তথা গণেশের একমাত্র পুত্র নবগোপালের নামানুসারে রাখতে চান। নবগোপালের নামের গোপাল ও রাজগঞ্জের গঞ্জ এই মিলিয়ে গোপালগঞ্জ নামকরণ করা হয়। এই নামকরণের ইতিহাসটা খুবই ইন্টারেস্টিং। গল্পটা ভালো মতো পড়ে বলার মতো করে প্রিপেয়ার করে নিয়ে যাবেন, যেন বলতে পারেন। জেলা ব্র্যান্ডিং নামকরণ। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে বজ্রকণ্ঠে স্বাধীনতার যে ডাক দিয়েছিলেন, সেই বলিষ্ঠ তর্জনীর ইশারায় সেই দিন সমগ্র বাঙালি জাতি জেগে উঠেছিল স্বাধীনতার জন্য। একটি তর্জনী প্রতিবাদের ভাষা, একটি তর্জনী অত্যাচারী জালিমদের হুঁশিয়ারি করে দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক। একটি তর্জনী, একটি নির্দেশ, একটি যুদ্ধ, একটি জাতির মুক্তি। লাল সবুজের পটভূমির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনীর প্রতীকী চিহ্ন দিয়ে জেলাটির লোগো নির্ধারণ করা হয়। সেখানে লেখা আছে জাতির পিতার জন্মভূমি গর্বিত গোপালগঞ্জ। সেই সঙ্গে এক তর্জনীর নির্দেশ, স্বাধীন হলো বাংলাদেশ।
স্লোগানের মাধ্যমে দেশ জুড়ে গোপালগঞ্জ জেলাকে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে দেখেন, জাতির পিতার জন্মভূমি গর্বিত গোপালগঞ্জ, এক তর্জনীর নির্দেশ স্বাধীন হলো বাংলাদেশ। এখানে যে তর্জনীর চিহ্ন গোপালগঞ্জের জেলা ব্র্যান্ডিং লোগো, দেখে যাবেন, স্লোগানটাও মনে রাখবেন। সাধারণ তথ্য, জেলা প্রতিষ্ঠা 1 ফেব্রুয়ারি 1984 সাল, গোপালগঞ্জ স্থাপিত হয়। বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ। সীমানা, উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর জেলা ও বাগেরহাট জেলা, পূর্বে মাদারীপুর জেলা ও বরিশাল জেলা, পশ্চিমে নড়াইল জেলা। আয়তন হচ্ছে 1489.92 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হচ্ছে 12,95,057 জন 2022-এর আদমশুমারি অনুযায়ী। পুরুষ হচ্ছে 6,34,169 জন, মহিলা হচ্ছে 6,60,836 জন। জনঘনত্ব 882 জন পার বর্গ কিলোমিটারে। সাক্ষরতা হচ্ছে 79.76% 2022-এর অনুযায়ী। আচ্ছা, প্রশাসনিক কাঠামো, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম। গোপালগঞ্জ জেলা 5টি উপজেলা, 5টি থানা, 4টি পৌরসভা ও 67টি ইউনিয়ন ও 18টি আদর্শ গ্রাম নিয়ে গঠিত। গোপালগঞ্জ জেলায় 5টি উপজেলা হলো গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া উপজেলা, কাশিয়ানী উপজেলা, মকসুদপুর উপজেলা। সংসদীয় আসন 3টি। নদ নদী সমূহ মধুমতি, বাঘিয়ার, ঘাঘর, পুরাতন কুমার, বিল রুট, ক্যানেল, কালীগঙ্গা, টঙ্গীখাল, দিগনার, বাগদা, কুশিয়ারা, মধুপুর, শৈলদহ, ছন্দা। মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ, মুক্তিযুদ্ধের সময় 8 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল গোপালগঞ্জ। সরকারি বঙ্গবন্ধু স্কুল মাঠ, হিজলাবাড়ি স্কুল মাঠ সহ বহু স্থানে চলে গেরিলা প্রশিক্ষণ ক্যাম্প। প্রশিক্ষণ নিয়ে তারা 26শে মার্চ আনুষ্ঠানিকভাবে ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে। 30 এপ্রিল এ জেলায় মেজর ঘড়ি স্টিমার যোগে খুলনা হতে গোপালগঞ্জের সাথে শুরু হয়ে যায় গেরিলা প্রশিক্ষণ ও কৌশলগত জনযুদ্ধ। সেক্টর কমান্ডার ছাড়া এখানে গড়ে উঠেছে ছোট ছোট নিজস্ব বাহিনী। গ্রামে গ্রামে সযত্নে প্রতিরোধ। এরূপ 3টি বিশেষ বাহিনী ছিল: 1 হেমায়েত বাহিনী, 2 মুজিব বাহিনী, 3 মুক্তি বাহিনী। নিয়মিত বাহিনীর নেতৃত্বে ছিল বর্তমান সদর উপজেলার চেয়ারম্যান জনাব লুৎফুর রহমান। মুজিব বাহিনীর নেতৃত্ব দেন ইসমত কাদের। হেমায়েত বাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন হেমায়েত উদ্দিন বীর বিক্রম। 7 ডিসেম্বর 1971 গোপালগঞ্জ শহর পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, তাহলে প্রথমেই আসে কি বলেন তো, শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান 1920 খ্রিস্টাব্দের 17 মার্চ রাত 8টায় তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদীর তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শেখ বংশের গোড়াপত্তনকারী শেখ আউয়াল দরবেশ আল বাগদাদি সাহেবের বংশধর। তার বাবা শেখ লুৎফুর রহমান গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার বা হিসাব সংরক্ষণকারী ছিলেন এবং তার মা সায়রা খাতুন। 4 কন্যা এবং 2 পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার নানা শেখ আব্দুল মজিদ তার নামকরণ করেন শেখ মুজিবুর রহমান। তার ছোটবেলার ডাকনাম ছিল খোকা। এখানে দেখেন 1950 খ্রিস্টাব্দের সংগৃহীত স্থিরচিত্র শেখ মুজিবুর রহমানের ছবি। আচ্ছা, আরও উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে আমরা শেখ মুজিবুর রহমানেরই আরও কিছু ইতিহাস একটু জেনে নেই। শেখ মুজিব ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্বের স্বীকৃতির স্বরূপ তাকে বাংলাদেশের জাতির জনক বা জাতির পিতা হিসেবে অভিহিত করা হয়। এছাড়াও তাকে প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচনা করা হয়। 1975 খ্রিস্টাব্দের 15 আগস্ট প্রত্যুষে একদল সেনা কর্মকর্তা ট্যাঙ্ক দিয়ে রাষ্ট্রপতির ধানমন্ডিস্থ বাসভবন ঘিরে ফেলে এবং শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ব্যক্তিগত কর্মচারীদের হত্যা করে। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ছবি।
আচ্ছা, উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে রয়েছে শেখ হাসিনা, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সরকার দলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। তিনি মোট 8 বার সংসদ সদস্য এমপি নির্বাচিত হন। আচ্ছা, শেখ লুৎফুর রহমান সেরেস্তাদার, ব্রিটিশ ভারতের গোপালগঞ্জ দেওয়ানি আদালতের নথি সংগ্রহের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা এবং তার পুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সায়রা খাতুন শেখ মুজিবুর রহমানের মাতা। শেখ ফজিলাতুন্নেসা মুজিব বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি শেখ মুজিবুর রহমানের স্ত্রী। শেখ কামাল মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক। শেখ জামাল বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার। শেখ ফজলুল করিম সেলিম রাজনীতিবিদ। শেখ ফজলুল হক মনি রাজনীতিবিদ এবং সাংবাদিক। শেখ আবু নাসের রাজনীতিবিদ এবং জামিল উদ্দিন আহমেদ বীর উত্তম। এখানে শেখ হাসিনার ছবি, সায়রা খাতুন, শেখ লুৎফুর রহমানের ছবি, শেখ জামাল, শেখ কামাল, শেখ ফজলুল হক মনি, শেখ আবু নাসের, শেখ ফজলুল করিম সেলিম, জামিল উদ্দিন আহমেদের ছবি দেখতে পাচ্ছি। ছবি দেখে শিখবেন, তাহলে আর ভুলবেন না। তাহলে গোপালগঞ্জের আরও উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে শামসুল হক ফরিদপুরি, ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম, সমাজ সংস্কারক ও ধর্মীয় ব্যক্তিত্ব ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় নেতা। মোল্লা জালাল উদ্দিন আহমেদ রাজনীতিবিদ। নির্মল কুমার সেনগুপ্ত সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। রমেশচন্দ্র মজুমদার বাঙালি ইতিহাসবিদ। হরিচাঁদ ঠাকুর ধর্ম ও সমাজ সংস্কারক। মুজিবুর রহমান হাওলাদার রাজনীতিবিদ। সুধীর লাল চক্রবর্তী সুরকার ও সঙ্গীত শিল্পী। ফিরোজা বেগম নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত। এস এম ইমদাদুল হক বীর উত্তম। কাজী ফিরোজ রশিদ রাজনীতিবিদ ও আইনজীবী। হেমায়েত উদ্দিন বীর বিক্রম। এম ফিরোজ আহমেদ অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী। স্যামসন এইচ চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি। মনিরুল ইসলাম অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি এর প্রধান। হাবিবুর রহমান পুলিশ কমিশনার। শরফুদ্দিন আহমেদ চক্ষুরোগ বিশেষজ্ঞ। আচ্ছা, এখানে শামসুল হক ফরিদপুরি ছবি, মোল্লা জালালউদ্দিন আহমেদ, হাবিবুর রহমান, মনিরুল ইসলাম, এম ফিরোজ আহমেদের ছবি, ফিরোজা বেগম, নির্মল কুমার সেনগুপ্ত, সুধীর লাল চক্রবর্তী এর ছবি দেখতে পাচ্ছি। আরও উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছে শাকিব খান চলচ্চিত্র অভিনেতা, উনি কিন্তু গোপালগঞ্জ থেকে। চৌধুরী জাফরুল্লাহ শারাফাত ধারাভাষ্যকার। মারজুক রাসেল অভিনেতা। জয়া আহসান মডেল ও অভিনেত্রী। কাজী হায়াত চলচ্চিত্র পরিচালক। কাজী মারুফ চলচ্চিত্র অভিনেতা। এস এম ইমদাদুল হক বীর উত্তম। কাজী ফিরোজ রশিদ রাজনীতিবিদ ও আইনজীবী। হেমায়েত উদ্দিন বীর বিক্রম। এখানে শাকিব খানের ছবি দেখতে পাচ্ছি, সবার পরিচিত শাকিব খান, উনি কিন্তু গোপালগঞ্জ থেকে। কাজী মারুফের ছবি, কাজী হায়াত, এই যে মারজুক রাসেল, চৌধুরী জাফরুল্লাহ শারাফাত এবং এই যে সবাই পরিচিত জয়া আহসানের ছবি, উনি কিন্তু গোপালগঞ্জ থেকে। এখন আমরা দেখব গোপালগঞ্জের উল্লেখযোগ্য স্থান। বঙ্গবন্ধুর সমাধি সৌধ, কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়ি, মধুমতি বাওর, জমিদার গিরিশচন্দ্র সেনের বাড়ি, উলপুর জমিদার বাড়ি, বিল রুট ক্যানেল, উজানি রাজবাড়ি, আড়পাড়া মুন্সি বাড়ি, শেখ রাসেল শিশু পার্ক, লাল শাপলার বিল। এখানে ছবি দেখতে পাচ্ছি কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়ি, মধুমতি বাওর, বঙ্গবন্ধুর সমাধি সৌধ, জমিদার গিরিশচন্দ্র সেনের বাড়ি, উলপুর জমিদার বাড়ির ছবি, উজানি রাজবাড়ির ছবি, আড়পাড়া মুন্সি বাড়ি, শেখ রাসেল শিশু পার্ক, বিল রুট ক্যানেলের ছবি। ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আশা করি ভালো লেগেছে। আমরা একে একে করে 6টি জেলা কিন্তু আজকে কভার করে ফেললাম। তো পরবর্তী ক্লাসে আপনাদের জেলার রিকোয়েস্ট অনুযায়ী পরবর্তী ক্লাসে সেই জেলাগুলো কভার করব। সো কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার জেলা কোনটি এবং সেই অনুযায়ী আমি জেলা ব্র্যান্ডিংয়ের ক্লাস তৈরি করব। সো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকবেন।